শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষার প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস। দর্শক একথা নিঃসন্দেহে বলা যায় যে একজন মায়ের জন্য এবং একটি পরিবারের জন্য অত্যন্ত আনন্দঘন একটি মুহূর্ত হচ্ছে একজন নতুন সন্তানের আগমন। কিন্তু বাংলাদেশে আমরা দেখছি যে বিগত বেশ কয়েক বছর ধরে নানান গবেষণা উঠে আসছে যে আমাদের দেশে সন্তান জন্মদানের এই যে প্রক্রিয়া, সেখানে স্বাভাবিক যে প্রসব প্রক্রিয়া বা নর্মাল ডেলিভারি যেটাকে সাধারণের ভাষায় বলা হয়, তার তুলনায় সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্মদানের হার অত্যন্ত উচ্চ। কেন বাংলাদেশে সিজারিয়ান সন্তান জন্মহার বেশি এবং কিভাবে আমরা এই সংকট থেকে বেরিয়ে আসতে পারি সে নিয়ে আজকে আমাদের আয়োজন। এ বিষয়ে কথা বলার জন্য তিনজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমি প্রথমেই আমাদের সাথে যুক্ত করছি প্রফেসর ডাক্তার ফাতেমা আশরাফকে। তিনি সিনিয়র কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি বিভাগ, ইউনিকো হসপিটালস, ঢাকা। তিনি সাবেক বিভাগীয় প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এবং তিনি রিসার্চ সেক্রেটারি অবস অ্যান্ড গাইনি সোসাইটি অব বাংলাদেশ। আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন ডাক্তার সানজিদা রহমান, তিনি সিনিয়র কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি বিভাগ, ইউনিকো হসপিটালস, ঢাকা। এবং যুক্ত হচ্ছেন ডাক্তার ফাতিমা ইয়াসমিন, সিনিয়র কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি বিভাগ, ইউনিকো হসপিটালস, ঢাকা। আমি প্রথমে প্রফেসর ডাক্তার ফাতেমা আশরাফ আপনার কাছে আসি। দেশে সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা জন্মদানের হার অনেক বেশি। আসলে বাংলাদেশের সংকটটা কতখানি বড়, প্রথমে সেই বিষয়টি একটু আপনার থেকে জেনে নিই। ধন্যবাদ। খুবই সুন্দর একটা প্রশ্ন এবং আমি বলবো খুবই সময় উপযোগী প্রশ্নটা। বিকজ প্রসব হবে আমাদের দেশে দেখেন প্রায় 31 লক্ষ মা প্রেগনেন্ট হন এবং তাদের যে ডেলিভারিটা, সেই ডেলিভারিটা আমরা এক্সপেক্ট করি যে বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব হওয়া উচিত, কিন্তু এটা দৃশ্যমান যে সিজারের অপারেশনের হার অনেক বাড়ছে। এটা যে শুধু বাংলাদেশে বাড়ছে তা কিন্তু না, গ্লোবালিও কিন্তু এটা বাড়ছে এই চিত্রটা। কিন্তু আমরা কেন এর বিপক্ষে সবসময় চিন্তা করি? বিকজ সিজার অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানোর পরবর্তী অনেকগুলো অ্যাডভার্স ইভেন্ট আছে, আই মিন যে অনেকগুলো খারাপ দিক আছে, সেগুলো হয়তো আমরা পরে আলোচনায় আসব। কিন্তু আপনি যে প্রশ্নটা তুলেছেন যে অবস্থাটা আসলে কীরকম, অবস্থাটা এরকম যে গত কয়েক দশকে ধরেন 2011-তে যে হিসাবটা ছিল, সিজারের রেটটা যেরকম ছিল 20% অ্যারাউন্ড, এখন কিন্তু সেটা বেড়ে প্রায় 45% হয়ে গিয়েছে। এবং আমরা আরও একটা গবেষণা থেকে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে প্রাইভেট সেন্টারগুলোতে যত ডেলিভারি হয় তার প্রায় 85% হয় সিজারিয়ান সেকশন। তো এইগুলো জিনিস আমাদের জন্য খুবই অ্যালার্মিং, কারণ গভর্নমেন্ট হসপিটালের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ডেলিভারির হার অনেক বেড়েছে এবং যেখানে হার বেড়েছে ডেলিভারির, সেখানে যদি সিজারের হারও তার চেয়ে বেশি করে বাড়ে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য অনেক অ্যালার্মিং। আমরা তাহলে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনায় যাচ্ছি, সামনে আবার আসবো আপনার কাছে। আমি আসি ডাক্তার সানজিদা রহমান আপনার কাছে, যেটি ডাক্তার ফাতেমা আশরাফ শুরুতে একটু ইঙ্গিত করছিলেন যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে বাচ্চা জন্ম হয় সেই তুলনায় যারা সিজারিয়ান প্রক্রিয়ায় যেসব বাচ্চার জন্ম হয় সেই প্রক্রিয়াটাও ঝুঁকিপূর্ণ এবং তারপর বাচ্চা জন্ম হচ্ছে সেখানেও অনেকগুলো ঝুঁকি জড়িত আছে। প্রথমে যদি এই বিষয়টা আপনার কাছ থেকে জেনে নেই যে কি কি ঝুঁকি আছে সিজারিয়ান প্রক্রিয়া বাচ্চা জন্ম প্রক্রিয়ার সাথে। ধন্যবাদ আপনাকে। আসলে স্বাভাবিক প্রসব যেটা নর্মাল ডেলিভারি, এটা একটা মেয়ের অধিকার, কারণ হচ্ছে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং নর্মাল ডেলিভারির পরে একটা মেয়ে খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। সে তার নিজের যত্ন নিতে পারে, তার সদ্যজাত শিশুর যত্ন নিতে পারে এবং খুবই দ্রুত সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। কিন্তু সিজারিয়ান সেকশনে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে আপনার নানা ধরনের কমপ্লিকেশন হতে পারে, জটিলতা। সেটা হচ্ছে যে অপারেশনের যে নিজস্ব ঝুঁকি, যেমন অপারেশনের সময় রক্তক্ষরণ, যদি মেয়েটি কিছুটা রক্তশূন্যতায় ভুগে, যেটা আমাদের দেশে খুবই কমন, সেক্ষেত্রে রক্তক্ষরণ তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে তাকে আবার ব্লাড দিতে হবে, সেই রক্ত দেওয়ারও একটা কমপ্লিকেশন আছে। অপারেশনের যে অস্ত্রোপচারের সময় ইনজুরি হওয়ার রিস্ক থাকে, যে আশেপাশে যে অর্গানগুলো থাকে সেখানে ইনজুরি হতে পারে এবং অপারেশনের পরে ব্লিডিং হওয়ার ঝুঁকি থাকে। সংক্রমণেরও তো একটা বিরাট, আমাদের দেশে তো হসপিটালগুলো সব জায়গায় সব একরকম। আমি অপারেশনের সময়কালীন বলছি যে সেই সময় আবার অ্যানেস্থেসিয়ারও কিছু রিস্ক থাকে, যে সব অপারেশনের অ্যানেস্থেসিয়া কিন্তু মানে আপনার স্মুথলি যায় না, কখনো কখনো দেখা যায় যে খুব সিরিয়াস কমপ্লিকেশন হয় অ্যানেস্থেসিয়ার জন্য। এবং অপারেশনের পরে যেটা হয় যে আপনার ইনফেকশন
যেটা উন্ডের সাইটে ইনফেকশন হতে পারে, লাংসে ইনফেকশন হতে পারে, পরবর্তীতে হার্নিয়া ডেভেলপ করতে পারে মায়ের। আর বাচ্চার যে সমস্যাটা হয় যে সিজারিয়ান সেকশন যেটা নর্মাল ডেলিভারি না, সেখানে আপনার যদি বাচ্চা যদি পূর্ণ বয়সেরও হয়, ডেলিভারির পরে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, যেটাকে আমরা একটা ট্রানজিয়েন্ট অল্প সময়ের জন্য হলেও একটা শ্বাসকষ্ট হয়, যেটার জন্য হয়তো কখনো কখনো হসপিটাল অ্যাডমিশনের দরকার হয়। এগুলোই মোটামুটি ঝুঁকি যেটা সিজারিয়ান অপারেশন। অনেক এবং ধন্যবাদ। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা হলো যে এখন সিজারিয়ান সেকশনের ঝুঁকি মানে পরিমাণ যেহেতু অনেক বেড়ে যাচ্ছে, যে প্রথম সিজারিয়ান, দ্বিতীয় সিজারিয়ান, থার্ড সিজারিয়ান, এতে হয় পরবর্তী প্রেগনেন্সিতে যখন সে আবার গর্ভধারণ করে তখন গর্ভফুল প্ল্যাসেন্টা নিচে হওয়ার সম্ভাবনা থাকে। ওর স্বাভাবিক গর্ভফুলের স্বাভাবিক যে জায়গা উপরের দিকে থাকবে, সেটা না থেকে নিচে থাকে, এটাকে আমরা প্ল্যাসেন্টা প্রিভিয়া বলি। এবং এটা অনেক সময় দেখা যায় যে গর্ভফুলটা মায়ের জরায়ুর অনেক গভীরে চলে যায়, এটাকে প্ল্যাসেন্টা অ্যাক্রিটা বলে। এটার হার একেবারে খুবই বিগত এক দশকে অনেক বেশি বেড়ে গেছে, এবং এটা মায়ের মৃত্যুর অনেক বড় একটা কারণ। এটাকে প্রিভেনশনের জন্য সিজার কমানো দরকার। হ্যাঁ, যে বিষয়টা যে কেন আসলে আপনারা এর বিপক্ষে, কেন মানুষ এটা নিয়ে উদ্বিগ্ন, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরলেন। আমি আসি ডক্টর ফাতেমা ইয়াসমিন আপনার কাছে। আমরা তো বললাম যে এই প্রক্রিয়াটা আসলে আমরা যেটা বলি ডিজায়ার্ড না, এটা আমরা কেউই চাই না যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হোক, কিন্তু তারপরেও তো প্রক্রিয়াটা ডেভেলপ করেছে, এত মানুষ এই সিজারিয়ান সেকশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে বাচ্চা জন্ম দিচ্ছে। কেন এইটা কেন দরকার হয়? শেষ পর্যন্ত কখন একজন মাকে সিদ্ধান্ত নিতে হয় বা পরিবারকে সিদ্ধান্ত নিতে হয় যে নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন? ধন্যবাদ। সিজারিয়ান সেকশন একটা অপারেটিভ প্রসিডিউর। আমরা যেটা যখন নর্মাল ডেলিভারি হচ্ছে না কোনো মায়ের, তখনই সিজারিয়ান সেকশনে যেতে হচ্ছে। তো এটা একটা ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার যেটা বলা হয়, যে জরুরি প্রসূতি সেবা, সেটার অন্তর্গত। এবং এই সিজারিয়ান সেকশনের মাধ্যমে অনেক মাতৃমৃত্যু ঝুঁকি কিন্তু আমরা কমাতে পেরেছি, এবং শিশু মৃত্যু সেই সাথে। হ্যাঁ, কারণ এরকম কিছু মানে সময় আছে, এরকম কিছু মানে মা প্রেগনেন্সিতে গর্ভকালীন সময়ে এরকম কিছু সময় সিচুয়েশন তৈরি হয় যখন, যেটা আমরা যদি নর্মাল ডেলিভারি করাতে চাই, সেটা মা এবং শিশু দুজনের জন্যই, অথবা কখনো শুধু মা বা শিশুর জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে আসে। তো এর মাঝে এটা একটা মার দিক থেকে থাকতে পারে, একটা বাচ্চার কিছু কারণ থাকতে পারে, আর মা এবং বাচ্চার যে সংযোগকারী যে আমাদের গর্ভফুলটা থাকে, সেটারও কিছু কারণ আছে। তো গর্ভফুলের ক্ষেত্রে যদি আমরা বলি, যেটা আপা সঞ্জিতা আপা বললেন যে প্লাসেন্টা প্রিভিয়া বা গর্ভফুলটা নিচের দিকে, নর্মালি গর্ভফুলটা উপরের দিকে থাকে, কিন্তু কখনো কখনো এটা নিচের দিকে থাকতে পারে। সিজারিয়ান সেকশনের পরে এটা রেটটা অনেক বেড়ে যায়, বাট এটা ন্যাচারালিও এটা হতে পারে। তো যদি গর্ভফুল নিচে থাকে, সেক্ষেত্রে যদি আমরা নর্মাল ডেলিভারি করাতে যাই, সেক্ষেত্রে যখনই মায়ের ব্যথা শুরু হবে, তখনই কিন্তু অনেক ব্লিডিং শুরু হবে, এবং তখন সেই ব্লিডিংয়ের কারণে আমরা বাচ্চাকেও হারাবো, মাকেও হারাবো। সো গর্ভফুল যদি নিচে থাকে, আমাদের সিজারিয়ান সেকশনেই যেতে হবে। এছাড়া মার ক্ষেত্রে যদি মার আপনার বাচ্চার পজিশনটা যদি আমরা বলি, বাচ্চার ক্ষেত্রে নর্মালি বাচ্চা যে পজিশনে থাকবে, যাতে নর্মাল ডেলিভারি পসিবল, যদি বাচ্চা সেভাবে না থেকে বাচ্চার পজিশনটা যদি একটু ডিফারেন্ট হয়, যেমন বাচ্চার মাথা সাধারণত নিচে থাকার কথা, সেটা না থেকে যদি মাথাটা উপরে থাকে, যেটা ব্রিজ পজিশন বলি আমরা, অথবা বাচ্চাটা আড়াআড়িভাবে আছে, এবং ব্রিজ পজিশনের ক্ষেত্রে হচ্ছে, এবং সেটা যদি প্রথম মা হয়, মা প্রথমবারের মতো গর্ভবতী হয়েছেন এবং বাচ্চাটা উল্টোভাবে আছে, সেক্ষেত্রে যদি আমরা নর্মাল ডেলিভারি করাতে যাই, এটা বাচ্চার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়, বাচ্চার অনেক কিছু ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদেরকে প্রথম বাচ্চা ব্রিজ পজিশনে থাকলে আমাদেরকে সিজারিয়ান সেকশনে যেতে হবে। আর বাচ্চা যদি আড়াআড়িভাবে থাকে, সেটা কখনোই নর্মাল ডেলিভারি পসিবল না। সেটা নর্মাল ডেলিভারি করাতে গেলে আমরা বাচ্চাকে কখনোই বাঁচাতে পারবো না, ইভেন মার জন্য সেটা ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রেও আমাদেরকে সিজারিয়ান সেকশনে যেতে হবে। একের অধিক বাচ্চা যদি থাকে, এবং সেক্ষেত্রে যদি জমজ বাচ্চা বা তার চেয়েও বেশি থাকে, এবং সেক্ষেত্রে প্রথম বাচ্চা যদি এরকম উল্টো পজিশনে থাকে, সেক্ষেত্রেও আমাদের সিজারিয়ান সেকশনে যেতে হবে। এছাড়া মার যদি আপনার
সাথে কোনো কোমরবিডিটি থাকে, যেটা আমরা বলি যে মার প্রেগনেন্সি সাথে মার হচ্ছে ব্লাড প্রেশারটা অনেক বেশি, যেটা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, সেখান থেকে অনেক সময় খিঁচুনির দিকে চলে যায় বা তার আগের যে পজিশন প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, এইরকম সিচুয়েশনে আমাদেরকে অনেক সময় সিজারিয়ান সেকশন ডিসিশনে যেতে হয়। মার ডায়াবেটিস মানে আনকন্ট্রোল ডায়াবেটিস বা এরকম ক্ষেত্রেও অনেক সময় আমাদেরকে, কারণ সেই মায়েদের মনিটরিংটা যেভাবে প্রয়োজন সেটা যদি আমরা সব জায়গায় করতে না পারি নর্মালভাবে, মানে সেটা যে মানে আপনার সেরকম সেন্টারে সেভাবে যদি আমরা করতে না পারি, তাহলে ডেলিভারির সময় মার হচ্ছে এই ব্লাড গ্লুকোজের অনেক সময় কমে যেতে পারে বা এটার জন্য যে রিস্কগুলো হতে পারে মা এবং বাচ্চা, সেটার জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের সি-সেকশনে যেতে হচ্ছে। মার হচ্ছে জরায়ুতে কোনো টিউমার আছে, হ্যাঁ, সেটার জন্য দেখা যাচ্ছে আমাদেরকে হচ্ছে নর্মাল ডেলিভারি আমরা হচ্ছে করতে পারছি না, সিজারিয়ান সেকশনে যেতে হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের কিছু ইলেকটিভ কারণ। এছাড়া অনেক সময় ইমার্জেন্সি যেটা হয় যে যখন মা লেবার প্রসেসে আছে তখন হচ্ছে আমাদের লেবারের 3টা জিনিস আছে। মার কন্ট্রাকশন হতে হবে, মানে ব্যথা হতে হবে, ব্যথার সাথে সাথে বাচ্চা জরায়ুর মুখ খুলবে এবং বাচ্চা নিচে নামবে। যদি এই 3টার কোনো একটাতে আমাদের সমস্যা হয়, যে ব্যথা হচ্ছে বা জরায়ুর মুখ খুলছে না অথবা বাচ্চা নিচে নামছে না, যেটাকে আমরা বলি প্রলং লেবার অথবা অবস্ট্রাক্টেড লেবার, যে বাচ্চা মানে মার ব্যথা আছে ঠিকই, জরায়ুর মুখ খুলছে, বাচ্চা নামছে না, সেক্ষেত্রে আমাদেরকে সিজারিয়ান সেকশনে যেতে হবে। এবং এই সময়ে যদি অনেক সময় বাচ্চার হার্টবিটটা খারাপ হয়ে যায়, হ্যাঁ, বাচ্চার নর্মাল যে হার্টবিট থাকে একটা 120 থেকে 160 একটা বাচ্চার নর্মাল হার্টবিট, সেটা যদি অনেক বেশি কমে যায় বা মানে পারসিস্টেন্টলি সব সময়ের জন্য বেশি হয়ে যাচ্ছে, অনেক সময় পানি ভেঙে যায়, পানি ভেঙে অনেক পানি চলে যাচ্ছে এবং যে কারণে হচ্ছে মার লেবার প্রসেসটা মানে আগাচ্ছে না, অথবা বাচ্চা মানে আমরা যেটা বলি যে বাচ্চা টয়লেট করে দেয়, বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে দিচ্ছে, এরকম সিচুয়েশনগুলো খুব ইমার্জেন্সি সিচুয়েশন। এরকম ক্ষেত্রে আবার অনেক সময় পানি ভেঙে গিয়ে হচ্ছে যে মানে নাড়িটা যেটা থাকে আম্বিলিক্যাল কর্ড, ওটা অনেক সময় বের হয়ে চলে আসে, সেটাও খুব একটা কিন্তু অ্যাকিউট ইমার্জেন্সি সিচুয়েশন। ওই সময় যদি সাথে সাথে আমরা ম্যানেজ করে সিজারিয়ান সেকশন অ্যারেঞ্জ করতে না পারি, তাহলে কিন্তু আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। তো এরকম কিছু ক্ষেত্র আছে যখন আসলে আমাদেরকে সিজারিয়ান সেকশনেই যেতে হচ্ছে, আমরা নর্মাল ডেলিভারি করাতে পারছি না। অনেক ধন্যবাদ ডক্টর ফাতিমা ইয়াসমিন, কারণ এটা নিয়ে তো অনেক রকম ভুল ধারণা আমাদের ভেতরে, অনেক রকম কৌতূহল, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসলো। আমি আসি ডক্টর ফাতিমা আশরাফ আপনার কাছে। বোঝা যাচ্ছে যে সন্তান জন্ম প্রক্রিয়াটা কিন্তু খুব সেন্সিটিভ এবং অনেকগুলো কমপ্লেক্স, খুব জটিল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হতে হয়, এবং যে কোনো জায়গায় অসুবিধা হলেই কিন্তু সেটা সন্তান এবং মায়ের জন্য ঝুঁকিপূর্ণ। এবং একটা সময় যে আমরা বলছি যে অনেক মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যেতেন, অনেক মৃত বাচ্চা প্রসব করতেন, সেই ঝুঁকিগুলো কিন্তু অনেকখানি কমানো গেছে আধুনিক এই অগ্রগতির ফলে, তাই না? তো এরকম একটি প্রেক্ষিতে এই যে প্রসঙ্গটা, যে আমরা এটা আমরা ইংরেজিতে একটি শব্দ বলি নেসেসারি ইভল, যে আমাদের সেটা লাগেও আবার বেশি যাতে আমরা না ব্যবহার করে ফেলি, সেরকমই একটা সিস্টেম থাকা দরকার। তার মানে কোনো একটা পলিসি, কোনো একটা গাইডলাইন এরকম থাকা উচিত। বাংলাদেশে কি এরকম কোনো সেন্ট্রাল কোনো গাইডলাইন আছে যে কখন আমরা সিজারিনে যাব, কখন যাব না, এটা যাতে একইভাবে ফলো করা হয় পুরো বাংলাদেশে? এ ব্যাপারে কি কিছু ভাবা হয় বা কিছু অনুসরণ করা হয়? ধন্যবাদ। আসলে মানে আমরা যারা অবস্টেটিশিয়ান তাদেরকে তো ওয়ার্কিং ফিল্ডটাই এটা আমাদের ভাবতেই হয়। এবং আমাদের ওজিএসবি যে প্রতিষ্ঠান আমাদের আছে, অর্গানাইজেশন অবস-গাইনি সোসাইটি অফ বাংলাদেশ, এখানে আমাদের প্রায় 3200-র বেশি পোস্ট গ্রাজুয়েট মেম্বার আছেন, যারা সারা বাংলাদেশে কাজ করেন, একদম রুট লেভেল থেকে ক্যাপিটাল পর্যন্ত। এবং পাশাপাশি সরকার এবং আমি বলবো যে গভর্নমেন্টের পার্টনার অর্গানাইজেশন যারা আছেন, এনজিও যারা আছে, সবাই কিন্তু এই লক্ষ্যে কাজ করছেন যে কিভাবে স্বাভাবিক প্রসবে যারা আছে তাদের স্বাভাবিক করানো, এবং যখন প্রয়োজন সেই মুহূর্তে যেন সিজারের ফ্যাসিলিটিটা থাকে। তো সেক্ষেত্রে আসলে আমি বলবো যে আমরা কাজ করছি, ভাবছি, কিন্তু হয়তো প্র্যাকটিক্যালি সব জায়গায় আমরা করতে পারছি না বলে আমরা এখনও রেটটাকে প্রপার জায়গায় সেট করতে পারিনি। আমাদের কিন্তু প্রোটোকল আছে, নর্মাল ডেলিভারি করানোর প্রোটোকল আছে, এবং যে একটা মা যখন লেবারের প্রসেসের মধ্যে আছেন তখন প্রতি ধাপে ধাপে মায়ের স্বাস্থ্য কেমন আছে, বাচ্চা কেমন আছে, লেবারের প্রোগ্রেস কেমন হচ্ছে, এটার উপরে একটা পার্টোগ্রাফ বলি আর কি, চার্ট মেনটেন করা হয়। তো সেই চার্টটাও যে আমরা প্রপারলি সব ইনস্টিটিউশনে সবসময় করতে পারি সেটা না। আবার কতগুলো ধরেন এনভায়রনমেন্টাল ইফেক্ট আছে, যেমন একটা পেশেন্টকে নর্মাল ডেলিভারি করানোর জন্য তাহলে আমার হাতে অনেক গ্যাজেটও লাগবে, তার জন্য সেই মুহূর্তে একটা সিটিজি লাগতে পারে, যে ডিউরিং দ্য প্রসেস অফ লেবার আমার বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে কিনা সেটা একটা আইডেন্টিফাই করতে হয় আমাদেরকে প্রপারলি, সেটা হচ্ছে কিনা।
তারপরে ওই মুহূর্তকার কোনো সময় একটা আল্ট্রাসাউন্ড করা লাগতে পারে, তাহলে এই সাপোর্টগুলো থাকতে হবে আমার। অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি বলি আমরা, এটা আর একটা প্রক্রিয়া, মানে স্বাভাবিক প্রসবের মধ্যেও কিন্তু এটা পড়ে। যেমন আপনি শুনে থাকবেন ফরসেপস ডেলিভারি বা ভেন্টুস। ধরেন আমার সুন্দর মতো ডেলিভারি প্রোগ্রেস হচ্ছিল, কিন্তু একদম শেষের দিকে এসে এখন আর বাচ্চাটা হচ্ছে না। তো সেই সময় যদি আমরা একটা ইমার্জেন্সি সিজার করতে চাই, তাহলে সেই ইমার্জেন্সি সিজার কিন্তু অন্যান্য ইমার্জেন্সি সিজার চেয়ে অনেক বেশি রিস্কি। আবার আমি যদি নর্মালের ডেলিভারি মা পুশ করে বার করবে, সে আসে বসে থাকি, তো সময় বাচ্চাটা আমার খারাপ হয়ে যায়। তাহলে আমার অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারির জন্য আমার যেমন ইকুইপমেন্ট হাতে থাকতে হবে, আবার এক্সপার্টিস্টও লাগবে। তাহলে সেই ট্রেনিংগুলো করানো, সেই জায়গাগুলো ডেভেলপ করা একটা অনেক বড় ব্যাপার। তো এইসব জায়গাগুলোতে আসলে কাজ হচ্ছে। এবং মানুষের দিক থেকে আমি বলবো যে আমাদের তো সবসময় হেলথ সার্ভিসের দুইটা সাইড, তাই না? একটা হচ্ছে যারা সার্ভিস প্রোভাইডার, আর একটা হচ্ছে ডিমান্ড সাইড, যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেন। তো মানুষের মধ্যেও কিন্তু সচেতনতার জায়গাটাতে অনেক অভাব আছে। যেমন ধরেন লেবার প্রসেসটা তো আসলে ভীষণ পেইনফুল একটা জার্নি, কিন্তু এই যে আমরা কথাটা বলি যে ভীষণ পেইনফুল, এই পুরা ধরেন 12 ঘন্টা সময় বা 10-12 ঘন্টা সময় যে লেবারের টাইম, সব সময়টাই কিন্তু ওনার পেইন নাই, মানে পেইন ছাড়াই উনি বেশিক্ষণ থাকেন। লেবারের প্রসেসটা সৃষ্টিকর্তা ওভাবেই তৈরি করে দিয়েছেন যে একটা পেইন আসছে, প্রথম দিকে আস্তে আস্তে 10 সেকেন্ড 15 সেকেন্ড ব্যথাটা থাকে, ব্যথাটার মাত্রা তীব্র, অসম্ভব ব্যথা, কিন্তু তারপরে আবার সে হয়তো 3 মিনিট 4 মিনিট 5 মিনিট রিল্যাক্স, পেইন নাই। তো মার হয়তো এই ইনফরমেশনটা থাকেও না সবসময় যে আসলে আমি পেইন ছাড়া অনেকক্ষণ আছি, এবং যখন পেইনটা আছে এই পেইনের স্ট্রেসটা আমি কি করে অ্যাকোমোডেট করব। একটা কথা আছে আমাদেরকে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে যদি মায়ের ডেলিভারির এই জার্নিটাতে তার সাথে একজন অ্যাকম্পেনিং পার্সন থাকেন, তাহলে তার সিজারের রেট প্রায় 25% কমে যায়। তো আমরা যে বলি না যে কিছু কিছু সিজার অ্যাভয়েড করা যেত, অ্যাভয়েডেবল সিজারিয়ান সেকশন যে আমরা বলি, তো এই অ্যাভয়েড করার প্রক্রিয়াতে অনেক কিছু আছে। মানুষের একটা মেন্টাল মেকআপ, যখন সে প্রেগনেন্ট হয়েছে বা তার আগের থেকে তার যদি ভিতরে একটা প্ল্যান থাকে যে না আমার স্বাভাবিক প্রসব হওয়াটাই বাঞ্ছনীয়, আমাকে এই স্টেজটা কোপ আপ করতে হবে, আমি শিখে নেই বুঝে নেই। আবার অনেক সময় আছে যে আমরা যেটা বলি যে মানে টু পশ টু পুশ, যত এলিগেন্সি বাড়ছে আমাদের কিন্তু সিজারের ডিমান্ড এ পক্ষ থেকে তত বাড়ছে। আবার অনেকগুলো লেজিটিমেট ইস্যু আছে। ধরেন আমি একটা পেশেন্টের নর্মাল ডেলিভারি করাতে গেলাম, সব কিছু ভালোই ছিল, কিন্তু ইনসিডেন্টালি বাচ্চাটা হওয়ার পরে বাঁচলো না, তখন কিন্তু আমার প্রোটেকশনটা কি দিবে? কি ইনস্টিটিউশন দিবে, না গভর্নমেন্ট দিবে, না আমার সার্টিফিকেট দিবে? এবং আমাদের পেশেন্টের সাথে আমাদের যে বোঝাপড়ার জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু এখানে ক্লিয়ার না। যেমন ধরেন একটা সিজার করলেই কি আমরা মায়ের হাতে সবসময় একটা ভালো বাচ্চা দিতে পারছি? তাও কিন্তু পারছি না। সিজারের পরেও কিন্তু একটা বাচ্চা ক্ষতি হয়ে যেতে পারে। মা ভালোই ছিল, মায়ের কোলে শুয়ে ঘুমাচ্ছিল, সে বাচ্চাটাও লস হয়ে যেতে পারে। সেই লসটা কিন্তু আমরা মেনে নিচ্ছি, কিন্তু ডেলিভারির প্রসেসে গিয়ে যদি হয় আমরা মানছি না। তো সিজার অপারেশনের সময় আমরা যেমন পেশেন্টের কিন্তু একটা অনুমতি নেই যে সিজারের মাধ্যমে ডেলিভারি করব, এতে কোনো ক্ষয়ক্ষতি হলে মৃত্যু হলে হাসপাতাল দায়ী না বা পার্সন দায়ী না। নর্মাল ডেলিভারির জন্য কিন্তু এরকম কোনো সম্মতিপত্র সিস্টেমে আমাদের চালু নাই। তা আমি মনে করি যে আসলে ওনারা বলেছেন, সানজিদা এবং ডক্টর ফাতিমা এবং সানজিদা বলেছেন যে সিজারের কী কী অ্যাডভার্স ইভেন্ট, এটা শুধু মুখে বলা না, আসলে ইনডেপথ সিজারের অ্যাডভার্স ইভেন্ট কিন্তু অনেক বেশি। আবার দেখেন এইটা দিয়ে কিন্তু সুরক্ষা, আপনি বলেছেন যে সিজারের মাধ্যমে কিন্তু আমরা মা এবং বাচ্চার স্বাস্থ্যের অনেক উন্নতি করতে পেরেছি। তাহলে যেটা অ্যাভয়েড করার মতো সেটা অ্যাভয়েড করার জন্য আমাদের সবারই একটা সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। অনেক ধন্যবাদ ডক্টর ফাতেমা আশরাফ। আমি আসি ডক্টর সানজিদা রহমান। বোঝা যাচ্ছে যে এই প্রক্রিয়াটা যদি আমরা এস্টাবলিশ করতে চাই, এই আইডিয়াল একটা সিচুয়েশন যেখানে কেবল যখন না পারতেই নয় তখন আমরা সিজারে নিয়ে যাচ্ছি, আর তার বাকি অন্য প্রক্রিয়াটা কিন্তু আমরা যে স্বাভাবিক ডেলিভারি প্রক্রিয়া তার ভেতরে থাকছি, এটা যদি করতে হয় তাহলে নিশ্চয়ই এখানে অনেকের পার্টিসিপেশন দরকার। ডক্টর ফাতেমা আশরাফ কিন্তু বলেছেন কারো কারো কথা। আমাদের এই লোকবলটা আমরা কিভাবে তৈরি করতে পারি, কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে, আর কাদেরকে এই প্রক্রিয়া যুক্ত করলে আমরা স্বাভাবিক জন্ম প্রক্রিয়ার এই হারটা আসলে বাড়াতে পারবো ভবিষ্যতে? প্রথমে আমি বলি যে সিজারিয়ান সেকশনের রেট কিন্তু সব হাসপাতালে একরকম হবে না। যেটা জেনারেল আপনার একটা ম্যাটারনিটি ক্লিনিক, তার জন্য সিজারিয়ান সেকশনের অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে 10 থেকে 15%।
কিন্তু আপনার যদি হাসপাতালে আরও কিছু সার্ভিস থাকে, যেমন ধরেন আপনার নিওনেটোলজির ক্রিটিক্যাল কেয়ার, যেসব বাচ্চা মানে খুবই অসুস্থ অবস্থায় থাকে, যেমন ধরেন 32 সপ্তাহ প্রিম্যাচিওর, সেই অবস্থায় তার ডেলিভারি করতে হবে কোনো কারণে, তো ওই হাসপাতালগুলোতে কিন্তু আমরা বাচ্চাকে মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় রেফার করব এবং ওই হাসপাতালে গিয়ে সিজার হবে, তাহলে বাচ্চার জন্য জিনিসটা ভালো হবে। তো সেই হাসপাতালে সিজারের রেট কিন্তু অনেক বেশি হবে, কারণ সেখানে ওই মায়েরা আসছেন ঝুঁকিপূর্ণ বাচ্চাদের নিয়ে, যাদের প্রিম্যাচিওর ডেলিভারি করতে হবে এরকম। তো সাধারণত ওই ম্যাটারনিটি হসপিটালে যেটা স্টাফ যেটা, সেটা হচ্ছে প্রথমে মায়ের যে গর্ভকালীন পরিচর্যা, আপনি স্টাফদের কথা জিজ্ঞেস করছিলেন, যে অ্যান্টিনেটাল গর্ভকালীন যে পরিচর্যা, ওই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মাকে তৈরি করার জন্য, যে তার নিজেকে জানা, তার প্রেগনেন্সিকে জানা এবং তার ডেলিভারির প্রসেস সম্পর্কে সে যদি আগে থেকে জানে, তাহলে সে ভালোভাবে তার পেইনটাকে অ্যাকসেপ্ট করতে পারে, সেটাকে কোপ করতে পারে এবং সহযোগিতা করতে পারে। তো এই দিকটাকে আমাদের ডেভেলপ করা উচিত। অ্যান্টিনেটাল সেশন বেশি নেওয়া উচিত, যাতে মাকে এবং তার পার্টনারকে, বাবাকেও জিনিসগুলো বোঝানো যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যে যে কোনো ম্যাটারনিটি হসপিটালে যেখানে ডেলিভারি হবে, সেখানকার ব্যবস্থাপনা খুব ভালো হওয়া দরকার। সেখানে যেমন ডাক্তার থাকবে, নার্স থাকবে, মিডওয়াইফ যারা মিডওয়াইফারি মানে প্রসব সংক্রান্ত ব্যাপার খুব অভিজ্ঞ, বোঝেন, তারা সবসময় সেটাকে দেখাশোনা করবেন, যে ম্যাডাম যেটা বলছিলেন, যে মা কেমন আছে, বাচ্চা কেমন আছে এবং প্রসব ঠিকমতো চলছে কিনা, ঠিকমতো প্রোগ্রেস করছে কিনা, এটা মনিটরিংয়ের ব্যবস্থা। এবং কোনো স্বাভাবিক থেকে যদি বিচ্যুতি হয়, তাহলে তার তৎক্ষণাৎ সেটার ব্যবস্থাপনা যে প্রতিষ্ঠানে থাকবে, সেখানে আমি মনে করি স্বাভাবিক ডেলিভারির হার অবশ্যই বেশি থাকবে। যেমন ম্যাডাম বললেন যে আপনার সবসময় তো সিজার করার প্রয়োজন হয় না, যেমন মায়ের যদি এক্সজশন হয়ে যায়, যে মা আর পুশ করতে পারছেন না একদম শেষ পর্যায়ে, তখন কিন্তু আমরা করতে পারি, আপনার ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করতে পারি। এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন ধরুন একবার সিজার হলো, যেটা মায়ের বার্থ প্যাসেজের কারণে না, সাপোজ বাচ্চা, আপা যেটা বললেন যে বাচ্চা আর হারিয়ে আসছে, সেই জন্য করা হয়েছিল, কিন্তু তার সব কিছু এখন এই প্রেগনেন্সিতে নেক্সট প্রেগনেন্সিতে নর্মাল, সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল ডেলিভারি করাতে পারি, যেটাকে আমরা বলি ভ্যাজানাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন। এটা কিন্তু সেটা সব জায়গায় করা পসিবল না। সেখানে আমার ব্লাড ট্রান্সফিউশনের ফ্যাসিলিটি, 24 ঘন্টা ইমার্জেন্সি সিজারিয়ান করার ফ্যাসিলিটি এবং বাচ্চার সার্বক্ষণিক মনিটরিং, যেটাকে আমরা বলি হার্ট রেট মনিটরিং আর কি, ট্রেসিং, সিটিজি, এই ব্যবস্থাপনাটা থাকতে হবে। এবং সর্বোপরি আমি মনে করি যে মিডওয়াইফারি যে তত্ত্বাবধান করা, সেটা একজন মিডওয়াইফ হতে পারেন বা একজন প্রশিক্ষিত ডাক্তার হতে পারেন, তাদের প্রেজেন্সে হওয়া এখানে খুবই ব্যবস্থা জরুরি। তাহলে আমি খুব ছোট করে একটু জানতে চাইছি যে মিডওয়াইফ যাদেরকে বা ধাত্রীবিদ্যায় পারদর্শী যাদেরকে আমরা বলি, এরা আসলে কোথায় পড়াশোনা করেন এবং তাদের কি আলাদা করে হসপিটালে আপনাদের সাথে একটা টিমে কাজ করেন, তারা মায়ের সাথে কিভাবে যুক্ত থাকেন? আমাদের সাথে তো ম্যাটারনিটিতে কাজ করবেন তারা, আর তাদের আমাদের সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে মিডওয়াইফারি আছে, আলাদা সাবজেক্ট যেখানে তারা পড়াশোনা করে। আচ্ছা, সেখান থেকেই তারা এসে, হ্যাঁ, তারা তাদের ডিগ্রি কমপ্লিট করে, সেখানে ইন্টার্নশিপ করে। এবং আমি মনে করি গভর্নমেন্ট যত বেশি মিডওয়াইফারি সিস্টেমকে আরও ডেভেলপ করবেন, নর্মাল ডেলিভারির হার তত বাড়বে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের এই পলিসি লেভেলে এই সিদ্ধান্তটা নেওয়া, যে আমাদের এখানে এনকারেজ করা এই বিষয়টাকে। ধন্যবাদ ডক্টর সানজিদা রহমান। ডক্টর ফাতেমা ইয়াসমিন, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেই একটা সুইট স্পট যেটাকে বলে, যে এমন একটা জায়গায় যাওয়া যেখানে আমরা স্বাভাবিক জন্ম প্রক্রিয়াটাকেই আসলে এগিয়ে নিতে চাই। যদি এটা করতে চাই, এখন তো আমরা বলছি যে অনেক বেড়ে গেছে সিজারিয়ান, কিন্তু আমরা স্বাভাবিক প্রক্রিয়াটাকে বাড়াবো, তাহলে কি করতে হবে, কি করলে এই প্রক্রিয়াটা সঞ্চারিত হবে বা আরও ত্বরান্বিত হবে? ধন্যবাদ। এই জন্য আমাদের প্রথমে কাদের নর্মাল ডেলিভারি সম্ভব, আমাদেরকে যখন গর্ভবতী মায়েরা আমাদের কাছে চেম্বারে আসছেন আমাদেরকে দেখাতে, তখন আমরা মায়েদেরকে একটু ক্যাটাগরাইজ করা, যে কোন মায়েদেরকে একটা রিস্ক আমরা করি, রিস্ক ফ্যাক্টরগুলো দেখি, এবং দেখে সেই অনুযায়ী মায়েদেরকে যদি আমরা ক্যাটাগরাইজ করি যে
কিছু মাকে আমরা হাই রিস্ক গ্রুপে ফেলি, যেমন মায়ের যদি আগে থেকে প্রিভিয়াস 2-3 সিজারিয়ান সেকশন আছে, অথবা মার কোনো আগে থেকেই তার হাইপারটেনশন আছে, তার ডায়াবেটিস আছে, তার আদার অনেক কোমরবিডিটি এবং অনেক ধরনের মেডিকেল ডিজিজ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তো এই ধরনের মা যারা, তাদেরকে আমরা একটা গ্রুপে ফেলছি এবং তাদের যেটা ম্যানেজমেন্ট সেটা একটা মাল্টিডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট হবে। সেখানে আমাকে হয়তো ইন্টারনাল মেডিসিনের ডক্টরকে আমাকে রাখতে হবে, এন্ডোক্রাইনোলজিস্টকে রাখতে হবে, ডায়াবেটোলজিস্টকে রাখতে হবে, আমার এই মায়েদের ম্যানেজমেন্টের জন্য আমাকে অ্যানেস্থেটিস্টকে ইনফর্ম করতে হবে, আমার পেডিট্রিশিয়ানের সাথে কোলাবোরেশনে যেতে হবে, অনেক কিছু ফ্যাক্টর থাকে। এই মায়েদেরকে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি ম্যানেজমেন্টের মাঝে নিয়ে সেভাবে করে আমার এদের আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রেও আমাদের স্পেসিফিক কিছু ডপলার আল্ট্রাসাউন্ড, বাচ্চাদের অনেক সময় গ্রোথ রেস্ট্রিকশন থাকে, বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের হচ্ছে মনিটরিং করা, যে আল্ট্রাসাউন্ডগুলো যেগুলো এই সব কিছু, এবং যে আপা যেটা বললেন সিটিজি, যে প্রেগনেন্সি শেষের দিকে গিয়ে 32 উইকসের পর থেকে তাদের হচ্ছে রেগুলার একটা সিটিজি করে দেখা। এই যে মায়েদের যে একটা মানে কমপ্লিট ম্যানেজমেন্ট এই মায়েদের ক্ষেত্রে এবং ক্লোজ একটা মনিটরিং, এরা একটা গ্রুপ। আচ্ছা, তো ওদের ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারিটা সব আশা করতে পারি না, তাদেরকে আমাদের শুরুতে আসলে তাদের আমাদের প্রিপারেশনটা থাকে যে তাদের ইভেন অনেক সময় তাদেরকে আমাদের আর্লি ডেলিভারিও করানো লাগে, হয়তো 32 উইকস, 34 উইকস, 36 উইকসে অ্যাকর্ডিং টু তাদের প্রোটোকল অনুযায়ী, যে তাদেরকে এবং তাদের সিচুয়েশন অনুযায়ী, যে যদি দেখা যায় যে তাদের কন্ডিশন ডিটোরিয়েট করছে, খারাপের দিকে যাচ্ছে, প্রেশার কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, বাচ্চার হার্টবিট খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চার গ্রোথ হচ্ছে না আমাদের সব কিছু মেজারমেন্ট নেওয়ার পরেও, এইরকম অনেক কিছু ফ্যাক্টর থাকে যখন আমাদেরকে হয়তো আর্লি ম্যানেজমেন্টেও ডেলিভারিতেও যেতে হয়। তো এই গ্রুপটাকে আমরা আসলে নর্মাল ডেলিভারিতে নিতে পারি না। তো যেটা আমরা এর আগে আমি যেটা বললাম যে ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন, সেই গ্রুপের মাঝে এরা পড়ে যাচ্ছে, যাদেরকে আমাদেরকে সিজারিয়ান সেকশনে নিতে হচ্ছে। এছাড়া আরেকটা গ্রুপকে আমরা যারা রাখছি, যাদের লো রিস্ক গ্রুপ বলছি, যদিও আমরা লো রিস্ক বলছি, তারপরেও তাদের ম্যানেজমেন্টটাও কিন্তু এক্ষেত্রেও আমাদেরকে ক্লোজ মনিটরিংই করতে হবে, কারণ যে কোনো সময় প্রেগনেন্সিতে অনেক ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, শারীরিক অনেক কিছু চেঞ্জ হয়। যেই মাটা শুরু করেছে একটা নর্মাল সব কিছু নিয়ে একটা প্রেগনেন্সি, এই মাটাই কিন্তু দেখা যাবে যে 20 সপ্তাহের দিকে দিয়ে হাই ব্লাড প্রেশার ডেভেলপ করে গেছে, অথবা তার ব্লাড সুগার বেড়ে গেছে, বা আরও অনেক কিছু কমপ্লিকেশন হয়ে গেছে। সো আমাদের মনিটরিংটা সবার ক্ষেত্রেই একদম ক্লোজ মনিটরিং থাকবে। সবাইকে আমাদের হচ্ছে যে গাইডলাইন আছে সেই অনুযায়ী তাদের যে টাইম টু টাইম তাদের যে বিভিন্ন ফার্স্ট ট্রাইমেস্টারে তাদেরকে মানে প্রথম 3 মাসে কী কী পরীক্ষা নিরীক্ষা আমরা করব, তারপরে কী কী করব, কখন কী করব, এগুলো টোটাল গাইডলাইন আমাদের হচ্ছে ওজিএসবি সোসাইটি থেকেই আমাদেরকে দেওয়া আছে। সেই প্রোটোকল অনুযায়ী আমরা সবাই এভাবে করে ম্যানেজ করি প্রতিটা মাকেই, সে হাই রিস্ক লো রিস্ক। হাই রিস্কের ক্ষেত্রে আমাদের স্পেশাল কিছু ম্যানেজমেন্ট আছে সেটা। আচ্ছা, এখন হচ্ছে লো রিস্কে আমরা সব কিছু মনিটরিংয়ে আমরা দেখলাম যে তার সব কিছু ভালো আছে, তখন আমরা তাদেরকে নর্মাল ডেলিভারি করাবো। তো এটা তো গেল যে পরবর্তীতে সে হয়তো কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেছে, কিন্তু শুরুতে যখন সেই মাটা আমার কাছে এসেছে এবং আমি দেখছি যে তার সব কিছু ভালো আছে, নর্মাল ডেলিভারি হওয়ার মতো, সে প্রথম মা অথবা তার প্রিভিয়াস আগে নর্মাল ডেলিভারি হয়েছে, অথবা যেটা আপনি বললেন যে আগে একটা সিজারিয়ান সেকশন হয়েছিল, কিন্তু মানে সেটা এমন কোনো কারণ না যেটা যে এবারও তার হতে পারে, হয়তো তার আগেরবার বাচ্চাটা আড়াআড়ি ছিল, বাট এবার তার বাচ্চা নর্মাল পজিশনে থাকতেই পারে, সব কিছু ঠিক থাকতেই পারে। আগেরবার হয়তো তার আগে পানি ভেঙে গিয়েছিল, বাট এবার পানি ভাঙবে, এবারও ভাঙবে, এরকম তো কোনো কথা নেই। সো তাদেরকে আমরা সব কিছু যখন ভালো থাকে তাদেরকে আমরা রাখবো যে এই গ্রুপটাকে আমরা হচ্ছে নর্মাল ডেলিভারি, অথবা যাদের সিজারিয়ান সেকশন হয়েছে তাদের হচ্ছে ভিব্যাক বা ভ্যাজিনাল পার্ট অফ সিজারিয়ান সেকশন, এই গ্রুপটাতে রাখবো। এবং তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কাউন্সিলিংটা হবে শুরু থেকেই আমরা তাদেরকে নর্মাল ডেলিভারির জন্য, নর্মাল ডেলিভারির কী কী অ্যাডভান্টেজ, এটা যে একটা নর্মাল প্রসেস এবং এটার জন্য কী কী অ্যাডভান্টেজ সেগুলো যেমন আমরা বলবো, সিজারিয়ান সেকশনের কী কী রিস্ক আছে সেগুলোও কিন্তু আমরা তাদেরকে বলবো, যে সিজারিয়ান সেকশন একটা লাইফ সেভিং প্রসিডিউর, যখন আমাদের লাগবে তখন আমরা করব, বাট এটারও অনেক কিছু কমপ্লিকেশন আছে। তো ইচ্ছাকৃতভাবে সিজারিয়ান সেকশনে যাওয়াটা কখনোই উচিত না। এই কাউন্সিলিংগুলো কিন্তু আমাদেরকে করতে হবে এবং সেই সাথে মাকে নর্মাল ডেলিভারির জন্য প্রিপেয়ার করা। তাহলে এই প্রিপারেশনটা আসলে বেশ আগে থেকেই শুরু করতে হচ্ছে। এটা একদম প্রথম অ্যান্টিনেটাল চেকআপ থেকেই আমাদেরকে শুরু করতে হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে তাদের এই পুরো প্রসেসটার ভিতর দিয়ে তাদেরকে একেবারে শেষে গিয়ে আমি এক্সপেক্ট করতে পারি না স্বাভাবিক জন্ম হবে যদি আমি শুরু থেকে পুরো প্রক্রিয়াটা করি। এটা কখনো সম্ভব না যে লেবার রুমে যখন মার ব্যথা শুরু হয়েছে, যে কিছুই জানে না লেবার পেইন সম্পর্কে, সেই সময় কিন্তু সে খুবই পাজল হয়ে যায়, সে মানে এই পেনটাকে কোপ করা তার পক্ষে সম্ভব না, কারণ সে জানে না কিভাবে এই পেনটাকে কোপ করা যায়। তখন কিন্তু আমরা তাকে ম্যানেজ করাটা আমাদের জন্য সহজ হয় না। তো সেই জন্য তার নিজেকে এগুলো জানা এবং নিজেকে প্রিপেয়ার করা, যে জন্য একজন আমেরিকান মিডওয়াইফ আছেন আয়েশা আল হাজার, উনি যেটা বলেন যে নলেজ ইজ পাওয়ার অ্যান্ড প্রিপারেশন ইজ দ্য কি। নর্মাল ডেলিভারির ক্ষেত্রেই উনি এটা বলেন এবং উনি এটাকে এই নর্মাল ডেলিভারি প্রসেসকে উনি বলেছেন যে হিমালয়কে জয় করার মতোই একটা ব্যাপার। যখন একজন যখন এভারেস্টে যাচ্ছে, সে কি কিছু না জেনে যাচ্ছে? কখনোই সম্ভব না জেনে গেলে কখনোই এভারেস্ট জয় করা সম্ভব না। সেম ওয়েতে সে যদি না জেনে এবার আসে,
সে কিন্তু মোস্ট অফ দ্য কেসে দেখা যাবে যে আসলে নর্মাল ডেলিভারি হচ্ছে না, হয় কোনো একটা সে লেবার পেনটাকে কপি করতে পারছে না, অথবা হচ্ছে তার কোনো একটা সে, এবং এখানে হরমোনের একটা ভালো ভূমিকা আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের যে লেবার প্রোগ্রেস করে যে হরমোনটা, সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোন, যেটা হচ্ছে লাভ হরমোন বলা হয়। সেটা হচ্ছে মা যখন একটা মানে নিজের প্রতি তার নিজের একটা কনফিডেন্ট থাকে এবং সে শান্ত থাকে এবং সে জানে প্রসেস সম্পর্কে, তার এই কনফিডেন্টটা তাকে হচ্ছে লেবার প্রসেসটাতে হেল্প করে, এবং তখন অক্সিটোসিনের রিলিজটা ভালো হয়, লেবার প্রসেসটা ন্যাচারালি প্রোগ্রেস করে। কিন্তু যদি মা ভয় পেয়ে যায়, যে কোনো সময় আমরা ভয় পেলে যেটা হয় যে কোনো পরিস্থিতিতে, তখন আমাদের যে হরমোনটা রিলিজ হয় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন, যেটা আমাদের অনেক কিছু বডির নর্মাল মেকানিজমটাকে চেঞ্জ করে দেয়। তখন দেখা যাচ্ছে লেবার প্রসেসটা হল্ট হয়ে যাচ্ছে, অথবা তখন বাচ্চার হার্টবিটটা খারাপ হয়ে যাচ্ছে, এবং যে কারণে দেখা যাচ্ছে যে এই মায়েরা ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে ইমার্জেন্সি সি সেকশনে যেতে হচ্ছে। তো সেই জন্য মায়েদের নিজেদেরকে নলেজেবল হওয়া, নিজেদেরকে জানা এবং নিজেদেরকে প্রিপেয়ার করা, হ্যাঁ, এটা একটা ধারাবাহিক প্রস্তুতি, এবং এই জানার ক্ষেত্রে এখানে তার একটা নিউট্রিশনের কিন্তু একটা ভালো ভূমিকা আছে। এটাও তার প্রস্তুতির অংশের মধ্যেই পড়বে। এখানে পরিবার এবং তার ব্যক্তিগত উভয়ের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, তার নিউট্রিশন, তাকে ফিজিক্যাল যে ফিটনেস এবং হচ্ছে তার মেন্টাল সাপোর্ট, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সময় মায়েদের হরমোনাল কারণে বিভিন্ন মুড সুইং হয়, সে সময় অনেক কিছু কারণে সে হচ্ছে আপসেট থাকে, এবং তাকে যে একটা সে সামনে একটা কঠিন জার্নি তাকে পার করতে হবে, তার ফ্যামিলি মেম্বারদেরকেও এগুলো জানা এবং এগুলোর জন্য তাকে সাপোর্ট দেওয়া, এবং এটার জন্য বিভিন্ন এন্টিনেটাল সেশনগুলো অ্যারেঞ্জ করা। আমরা যেমন প্রেগনেন্সিতে মানে আমাদের মানে চেম্বারে যতটুকু কথা বলি সেটা আসলে সাফিসিয়েন্ট হয় না, তো সেজন্য কিছু গ্রুপ সেশন করা এবং সেখানে তাদেরকে এগুলো জানানো এবং এক্সারসাইজের মাধ্যমে ফিজিক্যালি নিজেকে প্রিপেয়ার করা, এই জিনিসগুলো খুব জরুরি। ধন্যবাদ ডক্টর ফাতেমা ইয়াসমিন। আমি প্রায় শেষের দিকে আমাদের আলোচনা, ডক্টর ফাতেমা আশরাফ, আপনার কাছে আসবো। যে বোঝা যাচ্ছে যে আমরা যদি স্বাভাবিক জন্ম প্রক্রিয়াটাকে উৎসাহিত করতে চাই, এখানে অনেকেরই অনেক রকম প্রস্তুতি প্রয়োজন আছে, হসপিটালগুলোর আসলে খানিকটা প্রস্তুতির প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে যেমন আপনারা এখন যেখানে আছেন, ইউনিকো হসপিটালস, 3 জনই সেখানে আছেন, এখানে কি আপনাদের কি ধরনের ফিলোসফি, নতুন কিছু কি করছেন যেখানে এই স্বাভাবিক জন্ম প্রক্রিয়াটা উৎসাহিত হবে? ধন্যবাদ। ইউনিকো হসপিটাল তো এর নাম থেকেই বুঝতে পারছেন যে তারা ইউনিক কোনো কিছু করতে চায়। তো আমরা এসেছি অবস্টেটিক্স ডিপার্টমেন্ট থেকে। আমরা আমাদের পয়েন্ট থেকে বলবো যে আসলে এখানে কিন্তু একটা ইউনিকনেস তারা আমাদেরকে সার্ভ করছেন, যেটার জন্য কিন্তু আমরা অবস্টেটিশিয়ানরা খুবই কমফোর্টেবল এখানে কাজ করার জন্য। আপনি আমাদের 3 জনের আলোচনা থেকেই বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু সবাই নর্মাল ডেলিভারি মুখী, আমরা সেটা চাই, আমাদের মানুষদের জন্য চাই, আমাদের এসডিজি টার্গেটে পৌঁছানোর জন্য চাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনারা যেটা প্রথমত হলো অ্যান্টিনেটাল কেয়ারে যখন মা আসে, এই অ্যান্টিনেটাল কেয়ারের স্বাভাবিক কেয়ারের পাশাপাশি সেশনের কথাটা ডক্টর ফাতেমা ইয়াসমিন বলেছেন যে আমাদের প্ল্যান আছে যে আমরা এই সেশনগুলো নিতে থাকব ধারাবাহিকভাবে, যাতে মা, তার হাজব্যান্ড বা পরিবারের যারা তাকে অ্যাকম্পানি করছেন তারা যেন এই প্রসেসটার মধ্যে দিয়ে তারা একটা ইমাজিন করতে পারেন যে এখন আমি কেমন আছি, আমার প্রস্তুতি কতটা লাগবে আমার পেশেন্টের জন্য, এবং ডেলিভারির জন্য যে হসপিটালে এসে ডেলিভারি সেবাটা নেওয়া এবং নর্মাল ডেলিভারির জন্য যে পরামর্শগুলো সেগুলো সার্ভ করা, প্লাস ওইখানে তাদের কিছু এক্সারসাইজ শেখানো, সেই এক্সারসাইজের মানে বার্থিং বল এগুলো আমাদের থাকা। তো এই সাপ্লাইগুলো কিন্তু ওনাদের পক্ষ থেকে আছে। প্লাস যে কেবিনগুলো তৈরি করা হয়েছে যেখানে মায়েরা ডেলিভারির জন্য এসে থাকবেন, সেই কেবিনগুলোর মধ্যেই কিন্তু লেবার স্যুট তৈরি করা হয়েছে। যে কথাটা আমি প্রথম দিকেই বলছিলাম যে এটা কিন্তু একটা রিকমেন্ডেশন যে মাকে যদি তার অ্যাকম্পানিং পারসন মানে তার সাথে যে মা ডেলিভারির এই সময়কাল এই ব্যথার সাথে যে মা যাকে চায় তিনি তার মা হতে পারেন, তার হাজব্যান্ড হতে পারেন। আমার সেদিনে একজন চেম্বারে পেশেন্ট এসেছিল, সে বলছিল যে আমি যদি লেবার পেনের সময় আমার হাজব্যান্ডের হাত ধরে থাকতে পারি তাহলে আমি নর্মাল ডেলিভারি করব, না হলে আমি সিজারিয়ান সেকশন করব। এই যে মানুষের কিন্তু এরকম চাওয়া থাকে যে কে তার আপন মানুষ হবে, এই আপন মানুষটাকে যদি সত্যি সঙ্গী করে দেওয়া যায় তাহলে বলা হচ্ছে যে প্রায় 25% সিজারের রেট কমানো সম্ভব। কারণ বেসিক মেকানিজমটা ডক্টর ফাতেমা ইয়াসমিন খুব সুন্দর করে বলেছেন যে তার স্টেজ কোপ আপ করলে আসলে এটা তার লেবারের প্রোগ্রেসের জন্য অনেক বেশি হেল্পফুল, যার অন্তরায় হলে কিন্তু সিজারিয়ান সেকশনের দিকে আমরাও যেতে বাধ্য হচ্ছি। তো সেই লেবার স্যুটটা যে এখানে তৈরি করা হয়েছে যাতে কিনা উনি একটা হোমলি পরিবেশে ডেলিভারি করতে পারেন, আর ইমার্জেন্সি পেশেন্ট আমাদের আসতে পারে। আমাদের ইউনিকো হসপিটালে বলবো যে একটা আন্তরিক সেবার পাশাপাশি একটা শব্দ চালু আছে যে উইথ স্মাইল,
আচ্ছা। হ্যাঁ, প্রত্যেককে হ্যাঁ। যেন একদম গেট হাসি থেকে মুখে শুরু তাদেরকে করে স্বাগত আমাদের যে জানানোর ক্লিনার, যারা স্টাফ, যারা নার্স, যারা মিডওয়াইফস, প্রত্যেকেই যেন তার আন্তরিক সেবাটা হাসি মুখে দিতে পারেন আচ্ছা। এবং ইমার্জেন্সিটা ফিল করতে পারেন যে একটা ইমার্জেন্সি পেশেন্ট এসছে, তাকে কত দ্রুত ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে এবং অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারির যে কথাটা আমরা বলছিলাম সেই সুবিধাগুলো তৈরি করা, প্লাস হচ্ছে সার্বক্ষণিক অ্যানেস্থেসিওলজিস্টকে পাওয়া, সার্বক্ষণিক ওটি রেডিনেস, যেটা আমাদের যেই অন্তরায়টা আমাদের দেশে সবসময় বিরাজমান যে আমরা কিন্তু 24/7 ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার সবসময় দিতে পারি না। অনেক সময় আছে যে প্রাইভেট ক্লিনিকে একটা পেশেন্ট এসছে রাত 2টার সময়, সে হয়তো এই হসপিটালে দেখাচ্ছিল বা অন্য কোনো হসপিটালে দেখাচ্ছিল, কিন্তু ওই রাত 2টার সময় তাকে অ্যাটেন্ড করে তাকে নর্মাল ডেলিভারি করানোর যে এক্সপার্টিস, হয়তো তাকে ওই সময়টা অ্যাভেলেবেল করাটা কঠিন হয়ে যায়। তো সেই সেবাগুলো যাতে আমরা সত্যিকারে 24/7 ইমার্জেন্সি অবস্টেট্রিক সার্ভিস দিতে পারি, সেইটা কিন্তু ইমার্জেন্সি অবস্টেট্রিক সার্ভিস আছে। আর একটা দিক আমি একটু বলতে চাই একই সাথে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু পেশেন্ট এম্পাওয়ারমেন্টের যে জায়গাটা আমি আপনাকে বলেছি যে সার্ভিসের একটা পার্ট হচ্ছে পেশেন্ট সাইড, ডিমান্ড সাইড। আমরা মনে করি যে তাদেরকে যদি আমরা আমাদের কিছু কিছু স্পেসিফিক বিষয়ে, যেমন প্রেগনেন্সিতে কিন্তু ডায়াবেটিস হয়, জিডিএম বলি আমরা, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি এবং আমরা দেখেছি যে যদি আমরা আমাদের নলেজ অ্যান্ড স্কিলকে পেশেন্টকে দিতে পারি, পেশেন্ট নিজের ম্যানেজমেন্ট করতে পারে, আই মিন যে সে কিন্তু এই ম্যানেজমেন্টের একটা অংশ হচ্ছে নিজে, তাহলে এই ম্যানেজমেন্টটা যত বেশি ইফেক্টিভ হয়, কস্ট ইফেক্টিভ হয়, পেশেন্ট অ্যাডহেরেন্স ভালো হয়, আউটকাম ভালো হয়, আমাদের কিন্তু সেই জায়গাটাও এখানে আমাদের দেওয়ার সুযোগ আছে বা আমরা সেই স্কোপটা তৈরি করছি। অনেক ধন্যবাদ ডক্টর ফাতেমা আশরাফ, তিনজনকেই কৃতজ্ঞ জানাচ্ছি, ডক্টর সঞ্জিদা রহমান এবং ডক্টর ফাতেমা ইয়াসমিন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের এতদিনের অভিজ্ঞতার আলোকে আমাদের সাথে শেয়ার করলেন। আবার ভবিষ্যতে আপনাদের সাথে কথা হবে, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরাখায় প্রতিদিনের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের এখনকার সময়ের অন্যতম যে আলোচ্য বিষয়, নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা জন্ম হবে, এই যে বিতর্ক, তার মূল জায়গাটা আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আশা করি সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা সত্যিকার স্বাস্থ্যকর একটি নতুন প্রজন্ম গড়ে তুলব, সেই আহ্বান রেখে, আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।